গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই ঠান্ডার দিনে। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকেও 2 মেয়ের পরীক্ষা ছিল, তাই সকালেই উঠে পড়েছি। উঠে পড়ে আজকের জামা কাপড় কাছাকাছি কিছু ছিল না, তাই এমনি ছাদে আসলাম। এসে দেখলাম জবা, নীলকণ্ঠ, দোপাটি 3 রকমের ফুল ফুটেছে। আর তারপরে নিচে নেমে এসে দেখি আপনাদের দাদাভাই বাজার থেকে একটা ভাঙর মাছ আর বেশ অনেকগুলি পুঁটি মাছ এনে কাটতে বসে গেছে। তো মাছ কাটছে কাটুক, আমার তো তাড়া আছে, বসে থাকলে চলবে না। তাই আমি বসিয়ে দিলাম রান্না বান্না। তবে আজকের কোনো মাছ আমি করিনি, মাছটা রেখে দিয়েছি। আজকের চলুন কী কী রান্না করেছি আপনারা দেখে নেবেন। ভাতটা বসানো হয়ে গেছিলো, আর তারপরে আমি এখন বসিয়ে দিচ্ছি শীতের দিনে সবাই আমরা খেতে ভালোবাসি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। প্রথমে কপিটা ভাজা করে নেব বেশ লাল লাল করে। আর ফুলকপি একটু ভালো করে ভেজে রান্না করলে তরকারিটা যখন আমরা সেদ্ধ করি জল দিয়ে, তখন কিন্তু ফুলকপিগুলি ভেঙে যায় না বা খুলে যায় না। তাই আমি ফুলকপি হলুদ দিয়ে, তবে লবণ দিয়ে যদি ফুলকপি ভাজা হয় তাহলে ফুলকপিগুলি ভাজতে ভাজতেই কিন্তু ভেঙে যায়। তো সেই কারণে আমি ফুলকপি ভাজাতে লবণ দিই না। যে কোনো সবজি ভাজাতেই আমি লবণ দিই না। লবণটা দিলে পরে কী হয় বলুন তো, সবজির থেকে না বেশ জল বেরিয়ে যায়। সবজিতে যে জলটা অ্যাবসর্ব করা থাকে সেইটা লবণ দেওয়া মাত্রই তার গায়ের থেকে বেরোতে থাকে। সেই কারণে লবণটা দিই না, শুধু হলুদ দিয়ে ভাজি, বেশ লাল লাল কড়া করে ভাজা হয়। আপনারা দেখে বুঝতেই পারছেন ফুলকপি আলু লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে যেহেতু এখন শীতের সময়কার ফুলকপি, সেই কারণে আর আদা রসুন দিই না, মানে রসুনটা দিই না। আদা, জিরে, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করি। তবে আজকে ধনেপাতা দিইনি, আজকে ঘি গরম মশলাই দিয়েছি। আমার আবার ফুলকপি বাঁধাকপি এই 2 রকমের তরকারিতে ঘি গরম মশলাটাই বেশি ভালো লাগে। জিরে সম্বাদ দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে পেছন থেকে ছোটো মেয়ে ঘুম থেকে এসে হালুম করে আমার পিঠের মধ্যে এসে পড়লো, আর কি একটু ভয় দেখালো। তো আমি বললাম ভয় তো পাইনি, তাড়াতাড়ি দাঁত মেজে ইংলিশ কবিতাটা পড়তে বস। কেন আজকে দুজনেরই ইংলিশ মানে অ্যানুয়াল ছিল, ইংলিশ পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষাই তো চলছে, ফাইনাল আর কি। ইংলিশ পরীক্ষা ছিল। তো ছোটো মেয়ের ছিল রিটেন প্লাস ওরাল, আর বড় মেয়েদের তো ওরাল বলে কিছু হয় না এখন, আর অনলি রিটেন। তো সেই কারণে ইংলিশ রাইমস আছে। আর আজকালকার রাইমসগুলি না এত বিদঘুটে, নিজেদেরই মুখস্থ হয় না। আর ওরা তো বাচ্চা মানুষ, কিন্তু ওদের সামনে তো আর সেটা বলা যায় না, একটু চাপে ফেলে মুখস্থ করতে হয়। আমাদের বেলা রাইমসগুলি বেশ সুন্দর মিলিয়ে ছন্দ মেলানো ছিল, পড়তেও কিন্তু ভালো লাগতো। আর এখনকার রাইমসগুলি উচ্চারণ করতে গেলেই মনে হয় যেন দাঁতগুলি ভেঙে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তবু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে সবাইকেই। তো সেই কারণেই যতই শক্ত হোক না কেন, তাদেরকে প্রেশার দিয়ে হলেও একটু সেই পড়াটা মুখস্থ করাতে হবে, না হলেই ভবিষ্যৎ অন্ধকার। আর আজকালকার দিনে ইংলিশটা যদি ভালো করে নাই জানা যায়, নাই শেখা যায়, নাই জানা থাকে, তাহলে কিন্তু সব ক্ষেত্রে অসুবিধা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি আলুটা অ্যাড করে দিলাম। আর 2টো মেয়ের পিছনে দৌড়াতে গিয়ে, ওদের পরীক্ষা, ওদেরকে পড়াতে গিয়ে না সত্যিকারের আমার এখন প্রতিদিনের মতন মানে আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি, যাদেরকে আমার ভীষণ ভালো লাগে, সেই সব দিদিভাইদের ব্লগ আমি দেখতে পারছি না। তারা প্লিজ কিছু মনে করবেন না। মেয়েদের পরীক্ষাটা একটু সামলে উঠি, তারপরে রোজের মতন ভিডিও দেখব, রোজের মতন কমেন্ট করব। তবুও মাঝে মধ্যে ওরা যখন পড়তে যায়, যখন নিজের কাজটা কম থাকে, চেষ্টা করি ভিডিওটা দেখি, কিন্তু কমেন্টটা দেওয়ার, লাইকটা তো সবসময় দিয়ে থাকি, কমেন্টটা এখন করতে পারছি না। প্লিজ তারা কিছু মনে করবেন না, ভাববেন না যে আমি কিন্তু আপনাদের ভিডিও দেখছি না। ভিডিও দেখছি রাত্রে শুয়ে শুয়ে, কমেন্টটা আর করতে পারছি না।
আসলে দুটো বাচ্চার পরীক্ষা একসাথে চলা মানে মায়েদের যে কতটা চাপের মধ্যে থাকতে হয় সেটা সেই মায়েরাই বোঝে। আর দুটো বাচ্চার পরীক্ষা একসাথে একই টাইমিং, দুজনেরই টাইমিং 11টা 15 থেকে। আর একজনের স্কুলে দিয়ে আসতে হবে, স্কুলে ইন করতে হবে 10টা 50-এ, আর একজনের 11টায়। বুঝতেই পারছেন আমাকে দুজনকে একই টাইমে নিয়ে বেরোতে হয়। বড় মেয়েকে প্রথমে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে ছোটো মেয়েকে নিয়ে যেতে হয়। আর ছোটো মেয়ের স্কুলটা একটু দূরে, বড় মেয়ের স্কুলটা কাছেই, সেই কারণে অতটা অসুবিধা হয় না। আর আমি এখন মূলো শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি। ফুলকপির তরকারি হয়ে গেল, করব মূলো শাক ভাজা, আর করব হাঁসের ডিমের ঝাল। তবে মেয়েদেরকে হাঁসের ডিম দিইনি, ওদের জন্য মুরগির ডিমই দিয়েছি পরীক্ষার সময়। যদিও আমার মায়েরা বলতো, মানে আমাদের মায়েরা এখনও অনেকে বলে পরীক্ষার সময় ডিম খেতে নেই, তাহলে কিন্তু রেজাল্টে ডিম আসবে। আর আমার মেয়েদেরকে যদি আমি বলি, ওরা এই কথাটা একদমই বিশ্বাস করবে না, বলবে যত রাজ্যের কুসংস্কার মা, তুমি কিন্তু আমাদেরকে এই সমস্ত বোঝাতে বা শেখাতে আসবে না। এটা কখনো হয় না যে পরীক্ষার সময় ডিম খেলে নাকি রেজাল্টে ডিম পাওয়া যায়। অবশ্য যুক্তিটা ঠিকই, তুমি যদি ডিম খেয়ে আর পাতা ভর্তি করে লিখে আসো, তাহলে কি আন্টিরা তোমাকে নাম্বারটা দেবে না? ওরা তো আমাকে এই যুক্তিটা দেখায়। আর ডিম না খেয়ে তুমি সাদা খাতা জমা দিয়ে এসো, তো দেখো তোমাকে কীরকম নাম্বার দেবে স্কুলের ম্যামরা। ওদের যুক্তিটা ঠিকই, তবুও পরীক্ষার সময় ডিমটা দিতে আমার জানি কেমন একটু খুঁতখুত করে। তাও ওরা তো খাবেই, তাই ওদেরকে হাঁসের ডিমটা দিইনি। কেন, যেহেতু এখন সিজন চেঞ্জ চলছে, তবে ঠান্ডাটা পুরোপুরি পড়েই গেছে বলতে গেলে আমাদের এদিকে। তবুও দুজনের একটু খক করে কাশি হচ্ছে, সেই কারণে। আর হাঁসের ডিম খেলে অ্যাজমাটা বেড়ে যায়, সেই জন্য মানে যাদের এই অ্যাজমা জাতীয় সর্দি কাশি এই ধরনের প্রবলেম আছে বা অ্যালার্জি আছে, তাদের হাঁসের ডিমটা এই সময় খেলে আর একটু প্রবলেম হয়। সেই কারণেই ওদের দুজনকে দিইনি, বলেছি তোদের পরীক্ষা শেষ হোক, আরও হাঁসের ডিম রাখা আছে, তখন রান্না করব, খাবি। তো দেখুন মূলো শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা দেওয়ার পর মনে হচ্ছিল শাকটা দেখে একটু লবণ লাগবে। রান্নার মধ্যে লবণ মিষ্টি সব কিছু সমপরিমাণ না হলে কিন্তু সেই রান্নার রঙটা ঠিকঠাক আসে না। আমি কিন্তু এতদিন রান্না করতে করতে এই জিনিসটা বুঝে গেছি। তবে আপনারা দেখেছেন ঠিকই যে আমি কিন্তু কোনো রকমের রান্নাতে যে লবণ ঠিক হলো কি না বা মিষ্টি ঠিক হলো কি না সেটা কিন্তু চেক করি না। যেইটুকুনি আন্দাজ করে দিই মোটামুটি সেইটুকুনি ঠিকই হয়। আর এখন আমি ডিমের কারিটা বসিয়ে দেবো। যখন ডিমের কারি বসাচ্ছি, প্রতিদিন 10:30টায় বেরিয়ে যাই ঘর থেকে। আর আজকে 10টা 25-এ আমি ডিমের কারি বসিয়ে 10টা 35-এর মধ্যে বেরিয়ে গেছি ঘর থেকে। রান্নাটা কমপ্লিট করে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি। 5 মিনিটে ওদেরকে রেডি করেছি, নিজে রেডি হয়েছি, হয়ে বেরিয়েছি। আসলে আজকে না একবার ঘুম ভেঙেছিল, তখন 5টা বাজে। ভাবলাম আরেকটু পরে উঠবো, ওই আরেকটু পরে ওঠাটাই আমার কাল হয়ে গেছে। আর আবার ঘুমিয়ে পড়েছি, ব্যাস উঠেই দেখি 7:30 বেজে গেছে। ধড়ফড় করে উঠেছি, উঠে চটজলটি রান্নাবান্না সারা, স্নান করা, মেয়েদেরকে রেডি করা, খাওয়ানো, 7:30 থেকে 10টা 20-এর মধ্যে কমপ্লিট করেছি পুরোটাই। তো এখন ডিমগুলি ভেজে নিচ্ছি, যেহেতু ডিমের ঝাল করব। ডিমগুলি ভেজে তুলে নিয়ে ওই মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে একবারে পেস্ট করে নিয়েছি। আর বেশি একটা জল অ্যাড করিনি ডিমের ঝালে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে আর তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে স্কুলের টাইমিংয়ের মধ্যে তো পৌঁছাতে পারবো না। আর বড় মেয়ের স্কুলটা বেশিটা ব্যাপার নয়, ওর একদম বাড়ির সামনেই, কিন্তু ছোটো মেয়ের স্কুলটা অনেকটা দূরে, 2 স্টপেজ যেতে হয়। হেঁটে গেলেও হয়ে যায়, ওই পাড়ার ভেতর দিয়ে হেঁটে গেলেও হয়ে যায়, আবার অটোতে করে গেলেও 2 স্টপেজ লাগে। তবে পরীক্ষার সময় আমি প্রতিদিন বেশিরভাগ নয়, পরীক্ষার সময় এতটা রাস্তা হেঁটে নিয়ে গেলে একটা যাই হোক লিখবে, একটু হাঁপ ধরে যায় স্কুলের সামনে গিয়ে, সেই কারণে আমি অটো করেই নিয়ে যাই পরীক্ষার সময়। আর এমনি সময়ও এক দিন যেদিন একটু ঘর থেকে বেরোতে দেরি হয়ে যায়, সেদিনও আমি অটোতেই যাই। আসলে কী বলুন তো, ছোটো মেয়ের স্কুলের পজিশানটা এমনই, অটোতে গেলেও আবার বেশ খানিকটা রাস্তা হাঁটতে হয়, এটাই সমস্যা। আর পাড়ার ভেতর দিয়ে হেঁটে গেলে একদম স্কুলের সামনে গিয়েই উঠি।
মানে যতটা আমি পাড়ার ভেতর দিয়ে স্কুলের সামনে পৌঁছাবো, মেন রাস্তা থেকে পাড়ার ভেতর দিয়ে গিয়ে অটো ধরতে গেলে ওই পাড়ার ভেতরের রাস্তাটুকুনি আমাকে হেঁটে এসে অটো ধরতে হবে। ততক্ষণে অটো ধরতে ধরতে আমি যদি না অটো ধরি ততক্ষণে মেন রাস্তায় উঠে আসি, ব্যাপারটা হয়ে যায় এরকমই। তো যাই হোক, ডিমের ঝালটা আমার হয়ে গেল। এরপরে আমি চলে যাব রেডি হতে, ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে চটপট বেরিয়ে যাব। বৃহস্পতিবার দিন এক মেয়ের পরীক্ষা শেষ, ছোটো মেয়েরটা শেষ, একটু রেহাই পাবো বৃহস্পতিবারের পর থেকে। আর বড় মেয়ের সেই ডিসেম্বরের 4 তারিখে শেষ। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থাকবেন।